নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস। ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটরের ফিজিক্সের মেন্সের সিলেবাস অনুযায়ী কারেন্ট ইলেকট্রিসিটির আমরা 9টা পার্ট অলরেডি সম্পূর্ণ করে ফেলেছি। আজকে 10 নম্বর পার্ট এবং 10 নম্বর পার্টে আমরা শিখে নেব হুইস্টন ব্রিজ। খুব ছোট একটা জিনিস, বেশিক্ষণ সময় লাগবে না এবং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখুন, এগুলো কিন্তু মেন্সের সিলেবাসে দিয়েছে, তার মানে ভেবে নিতে হবে এগুলো থেকে কিন্তু ছোটোখাটো কোনো ম্যাথ অবশ্যই দেওয়ার কথা, ঠিক আছে? তো আমরা সেরকমভাবে প্র্যাকটিস সেটে সেই ম্যাথগুলোই প্র্যাকটিস করব। ছোট ছোট ম্যাথ, খুব ব্রড ম্যাথ আমরা প্র্যাকটিস করব না। ছোট ছোট ম্যাথ, ছোট ছোট আমরা ক্যালকুলেশন একটু করব, ঠিক আছে? তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হুইস্টন ব্রিজ শিখব। তো চলুন, দেরি না করে শুরু করা যাক। হুইস্টন ব্রিজটা কি? হুইস্টন ব্রিজ ইজ এ গুড অ্যারেঞ্জমেন্ট ফর মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স। হুইস্টন ব্রিজ কি? হুইস্টন ব্রিজ হচ্ছে রোধ পরিমাপ করার জন্য একটা খুব ভালো ব্যবস্থা বা উল্লেখযোগ্য ব্যবস্থা, ঠিক আছে? ইন দিস অ্যারেঞ্জমেন্ট নাল মেথড ইজ ইউজড। কি বললাম? ইন দিস অ্যারেঞ্জমেন্ট, এই ব্যবস্থাতে আমরা কি মেথড ইউজ করব? আমরা নাল মেথড ইউজ করব। এই নাল মেথড মানে কি? এই নাল মেথড মানে হচ্ছে নিস্পন্দ বিন্দু। কি বিন্দু? নিস্পন্দ। নাল মেথড বলেছে, তাহলে নিস্পন্দ পদ্ধতি। তাহলে ঠিক আছে, তাহলে এখানে আমরা কোন পদ্ধতি ইউজ করব? নাল মেথড ইউজ করব বা নিস্পন্দ পদ্ধতি ইউজ করব। দিস ইজ দ্য বেস্ট মেথড ফর মেজারমেন্ট অফ অর্ডিনারি রেজিস্ট্যান্স। খুব ইম্পর্টেন্ট, অর্ডিনারি রেজিস্ট্যান্স কথাটা বলা হচ্ছে কেন না, এই পদ্ধতিতে, এই হুইস্টন ব্রিজের সাহায্যে আমরা অর্ডিনারি রেজিস্ট্যান্সকে, মানে অর্ডিনারি রেজিস্ট্যান্স মানে হচ্ছে সাধারণ মানের রোধ। কি? সাধারণ মানের রোধ। আমরা সাধারণ মানের রোধকে আমরা নির্ণয় করতে পারবো। এই সাধারণ মানের রোধ কাকে বলে? না, সাধারণ মানের রোধ হচ্ছে 1 ওহম থেকে এই 1000 ওহম পর্যন্ত হচ্ছে সাধারণ মানের রোধ, ঠিক আছে? তাহলে রোধ নিশ্চয়ই আরও কিছু আছে, সেটাকে যদি আমরা একটু জেনে নিই তাহলে সেটা হচ্ছে, আমরা দেখুন প্রথমে আরেকটা রেজিস্ট্যান্স শিখবো, সেটা হচ্ছে লো রেজিস্ট্যান্স। সেটা কি? না, লো রেজিস্ট্যান্স। লো রেজিস্ট্যান্স হচ্ছে বিলো, মানে এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স অফ ম্যাগনিটিউড বিলো 1 ওহম। তাহলে 1 ওহমের থেকে কম মানের রোধ, এক ওহমের থেকে কম মানের রোধ, ঠিক আছে? রেজিস্ট্যান্স, ঠিক আছে? তাহলে লো রেজিস্ট্যান্স আমরা কাকে বলবো? লো রেজিস্ট্যান্স হচ্ছে রেজিস্ট্যান্স অফ ম্যাগনিটিউড বিলো 1 ওহম। তাহলে 1 ওহমদের অপেক্ষা কম মানের রোধকে আমরা বলবো লো রেজিস্ট্যান্স। আর অর্ডিনারি রেজিস্ট্যান্স একটু আগে বললাম যে 1 ওহম থেকে 1000 ওহম, এবং হাই রেজিস্ট্যান্স হচ্ছে রেজিস্ট্যান্স এবাব 1000 ওহম, 1000 ওহমের বেশি। তাহলে আমরা এই হুইস্টন ব্রিজে কোন মানের রোধকে ব্যবহার করব, কোন মানের রোধকে নির্ণয় করব? সাধারণ মানের রোধ বা অর্ডিনারি রেজিস্ট্যান্স, এবং যার মান 1 ওহম থেকে 1000 ওহমের মধ্যে। বোঝা গেছে? দেখো, হুইস্টন ব্রিজটা দেখতে ঠিক এই রকম দেখতে, ঠিক আছে? তাহলে আমরা এটার নাম দিয়েছি, এই প্রান্তের নাম দিয়েছি এ, এখানে নাম দিয়েছি সি, আর এখানে নাম দেব আমরা বি, আর এটার নাম দেব হচ্ছে ডি, ঠিক আছে? দেখুন লেখা আছে যে এ ব্যাটারি ই ইজ কানেক্টেড বিটুইন এ অ্যান্ড সি, তাই তো? তাহলে এ আর সি এর সিটাকে আমরা কি করেছি? একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করেছি, বোঝা গেছে? এই গ্যালভ্যানোমিটার অফ রেজিস্ট্যান্স, এই একটা গ্যালভ্যানোমিটারকে আমরা কানেক্ট করেছি কার মধ্যে? বি আর ডি এর মধ্যে। দেখুন, বি আর ডি এর মধ্যে আমরা একটা গ্যালভ্যানোমিটারকে কানেক্ট করেছি। তাহলে এই পুরো টোটাল অ্যারেঞ্জমেন্টটাকেই আমরা বলছি, এই কমপ্লিট অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলছি হুইস্টন ব্রিজ সার্কিট। এই এই দিস কমপ্লিট অ্যারেঞ্জমেন্ট ইজ কল্ড হুইস্টন ব্রিজ সার্কিট। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখুন, এবার হচ্ছে এই যে এ আর বি বাহু, ঠিক আছে? এই যে এ আর বি বাহু, এই এ আর বি বাহুর মধ্যে একটা রেজিস্ট্যান্স নাম দিলাম পি। এ আর বি বাহুর মধ্যে একটা রেজিস্ট্যান্স হচ্ছে পি, আর বি আর সি বাহুর মধ্যে একটা রেজিস্ট্যান্স হচ্ছে কিউ, তাই তো? এ আর ডি বাহুর মধ্যে একটা রেজিস্ট্যান্স হচ্ছে আর, আর সি আর ডি বাহুর মধ্যে একটা রেজিস্ট্যান্স হচ্ছে এস। এই এসটা কি? আমার
অজানা রোধ আমি কি করতে চাইছি, এই অজানা রোধটা, এই আননোন রেজিস্ট্যান্সটা আমি নির্ণয় করতে চাইছি। বোঝা গেছে? তাহলে 3টা, তাহলে অফ দ্য ফোর রেজিস্ট্যান্স ইফ 3 আর নোন, যদি আমাদের 4টা জানা থাকে, ইফ 3 আর নোন দ্য 4 রেজিস্ট্যান্স ক্যান বি ডিটারমাইন্ড, আমরা কি করতে পারি, এটা আমরা ডিটারমাইন করতে পারি। ঠিক আছে? তাহলে এই 4 নম্বর রোধটা আমরা নির্ণয় করতে পারি। যেটা নির্ণয় করতে পারি তার জন্য কি করতে হবে দেখতে হবে। ঠিক আছে? এবার যেটা শিখবো সেটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। কি না, ওয়ার্কিং প্রিন্সিপাল। এটা কোন নীতিতে, আগেরটাতে আমরা পোটেনশিওমিটারে পড়েছিলাম যে পোটেনশিওমিটার কোন নীতিতে কাজ করে। তাহলে ওয়ার্কিং প্রিন্সিপাল কোন প্রিন্সিপালে কাজ করে না, প্রথমেই বলেছি গ্যালভ্যানোমিটার কাজ করে নাল পয়েন্টে বা নাল মেথডে কাজ করে। তাহলে দ্য রেজিস্ট্যান্স পি কিউ আর এস, দ্য রেজিস্ট্যান্স পি কিউ আর এস ফর দ্য 4 আর্মস অফ দ্য ব্রিজ আর সো সিলেক্টেড, এমনভাবে বাছা হবে যাতে এই গ্যালভ্যানোমিটারের কোনো রকম কোনো বিক্ষেপ হয় না। এই গ্যালভ্যানোমিটারে কিন্তু কাঁটার কোনো রকম কোনো বিক্ষেপ হবে না, অর্থাৎ গ্যালভ্যানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট কিন্তু প্রবাহ হবে না। তাহলে আমি যদি বলি যে এখান থেকে আই কারেন্ট যাচ্ছে, সিম্পল জিনিস একটু বুঝবেন, এখান থেকে আই কারেন্ট যাচ্ছে, এখান থেকে আই কারেন্ট যাওয়ার পরে আই কারেন্ট দুটো রাস্তা পেল, আই কারেন্ট কি দুটো রাস্তা পেল, দুটো রাস্তা পাওয়ার জন্য এখানে আমরা I1 বলতে পারি, এটাতে I2 বলতে পারি। ঠিক আছে? এখানে I1 গেল, এখানে I1 গেল, এখানে I2 গেল। তাহলে এর মধ্য দিয়ে কোনো রকম কোনো প্রবাহ হচ্ছে না, মানে IG ইকুয়াল টু জিরো, IG ইকুয়াল টু কি জিরো। আচ্ছা, যদি এটা আমরা নাল মেথডে প্রয়োগ না করতাম, বা যদি আমাদের এর মধ্য দিয়ে প্রবাহ যেত, সেটা আমি বোঝাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, ওইটা আগে একটু বলে দিই, এখানে ছোট্ট করে একটু এঁকে দিই আমি। দেখুন সিম্পল, যে জিনিসটা এখানে করেছি সেই জিনিসটা এখানে একটু এঁকে দেখিয়ে দিচ্ছি। এটা এইখানে ছবিটা খুব ভালো হয়নি, কিন্তু ছবিটা একটু বুঝে নিতে হবে এখান থেকে। এটা হচ্ছে I1 যদি হয়, তাহলে এদিকে কত যাচ্ছে I1, আর এদিকে কত যাচ্ছে I2, এটা I। তাহলে এখানে I যাচ্ছে, দুটো রাস্তা পাচ্ছে, একটা হচ্ছে I1, একটা হচ্ছে I2। আচ্ছা, এই I1 এখানে এলো, এই I1 এখানে এলো, এটা দিয়ে যাচ্ছে, সরি এটা দিয়ে যাচ্ছে IG, এটা দিয়ে কত যাচ্ছে IG যাচ্ছে। ঠিক আছে? এটা দিয়ে IG যাচ্ছে, এটা দিয়ে কি যাচ্ছে IG। তাহলে I1 কারেন্ট এটা দিয়ে যদি IG যায়, তাহলে এটা দিয়ে কত যাবে না I1 মাইনাস IG, তাই তো? তাহলে এই IG কারেন্ট এখানে এসে পৌঁছচ্ছে I2 কারেন্ট। তাহলে এখানে দুটো পয়েন্টে কত কারেন্ট এলো I2 প্লাস IG, তাহলে বেরোবে ঠিক ততটাই, বেরোবে কোনটা I2 প্লাস IG। তাহলে এই I1 প্লাস IG আর I2 প্লাস IG এসে এখানে মিলিত হচ্ছে, মানে দুটোই যোগ হবে, দুটো যোগ করে দেখা গেল I1 প্লাস I2 হবে, দিলে শেষ পর্যন্ত এখানে সেই I কারেন্টই বেরোবে। বোঝা যাচ্ছে আমার কথাটা? এটা হচ্ছে কিরচফ ফার্স্ট ল বা কিরচফ কারেন্ট ল। দেখুন এখানে কি আই কারেন্ট ঢুকলো, আই কারেন্ট দুটো ভাগে ভাগ হয়ে গেল, একটা I1 একটা I2। তাহলে I1 কারেন্ট যাচ্ছে, এটা I2 কারেন্ট যাচ্ছে, তাহলে I2 কারেন্ট এসে এখানে পৌঁছলো। আচ্ছা, এখান থেকে IG কারেন্ট এলো। ঠিক আছে? এখানে কিন্তু গ্যালভ্যানোমিটারে কাঁটার কোনো রকম কোনো বিক্ষেপ হচ্ছে, কিন্তু মানে এটা দিয়ে কারেন্ট চলাচল করছে এখন। ঠিক আছে? আচ্ছা, দিলে এখানে IG কারেন্ট এলো, IG কারেন্ট এখানে এসে পৌঁছলো, এখানে I2 আর IG দুটো যোগ হয়ে এখানে দিয়ে বেরিয়ে গেল, দিয়ে এখানে পৌঁছলো। আর এখানে কি এলো, এখানে ছিল কত I1, আর IG কারেন্ট চলে গেল এইদিকে, তাহলে এই দিকটা থেকে কত কারেন্ট যাবে I1 মাইনাস IG, দুটো যদি যোগ হয়ে যায় তাহলে এখানে আমার দেখা গেল I1 প্লাস I2 মানে I1 প্লাস I2 মানে I কারেন্ট বেরোলো। এইটা গেল পুরোটা কি, যদি নিস্পন্দ অবস্থা না থাকে সেটা কিভাবে এর কারেন্টটা ডিভাইড হয় সেটা আমি দেখালাম। কিন্তু একদম সিম্পল জিনিস, একটা নাল মেথড, মানে এতে নাল পয়েন্ট, যদি নাল পয়েন্টে দেখুন এই I1 কারেন্ট গেল, I1 কারেন্ট গেতে এটাতে তো প্রবাহ বন্ধ, এটাতে কোনো প্রবাহ নেই, এটাতে টোটাল প্রবাহ বন্ধ। তাহলে সেই I1 কারেন্ট আবার এদিকে এলো, I1 কারেন্ট এদিকে এলো, আবার এখানেও I2 কারেন্ট আবার কি করলো, I2 কারেন্ট এদিক দিয়ে এলো, দিয়ে এখানে আবার কি এলো I কারেন্ট চলে এলো। বোঝা গেছে?
আচ্ছা কি বললাম যে দ্য রেজিস্ট্যান্স পি কিউ আর এস ফর দ্য ফোর আর্ম অফ দ্য ব্রিজ আর সো সিলেক্টেড, এমনভাবে চারটা রেজিস্ট্যান্সকে আমরা বাঁচবো দ্যাট গ্যালভেনোমিটার ডিফ্লেকশন ইজ জিরো, গ্যালভেনোমিটারের ডিফ্লেকশন জিরো হবে, মানে আইজি কত হবে, জিরো হবে। কি হবে, আইজি ইকুয়াল টু জিরো। যদি আইজি ইকুয়াল টু জিরো হয়, যদি এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ হয়নি বা গ্যালভেনোমিটারের বিক্ষেপ কোনো হচ্ছে না, তাহলে এই অবস্থাটাকে আমরা কি বলবো, এই অবস্থাটাকে আমরা বলবো ব্যালেন্সড কন্ডিশন। কি বললাম, ব্যালেন্সড কন্ডিশন, ঠিক আছে, ব্যালেন্সড কন্ডিশন, ব্যালেন্সড কন্ডিশন, বা এটাকে বাংলায় বলা হয় প্রতিমিত অবস্থা, ঠিক আছে, বাংলায় কি বলা হবে, প্রতিমিত অবস্থা বা তৌল অবস্থা বা নিস্পন্দ অবস্থা, ঠিক আছে। আবার এটাকে আবার নাল কন্ডিশনও বলবো আমরা, একই জিনিস, নাল কন্ডিশনও বলবো, ঠিক আছে। যদি আইজি ইকুয়াল টু জিরো হয়ে যায় নাল কন্ডিশনে, ইন দ্য নাল কন্ডিশন, ইন দ্য নাল কন্ডিশন, ইন দ্য নাল কন্ডিশন, ইন দ্য নাল কন্ডিশন, যদি এই নাল কন্ডিশনে কি হবে, নাল কন্ডিশনে এই যে চারটা রেজিস্ট্যান্স পি কিউ আর এস, এই যে চারটা রেজিস্ট্যান্স, এই চারটা রেজিস্ট্যান্সের মধ্যে একটা সম্পর্ক পাবো, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। কি পাবো, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, একটা সম্পর্ক আমরা পাবো, ঠিক আছে। তাহলে আমি একটু আগে যে কথাটা বললাম, অফ দ্য ফোর রেজিস্ট্যান্স ইফ থ্রি আর নোন অ্যান্ড দ্য ফোর রেজিস্ট্যান্স ক্যান বি ডিটারমাইন্ড ফ্রম দ্য কি, আমরা এই ইকুয়েশন থেকে আমরা 4 নম্বর রেজিস্ট্যান্সটা বের করতে পারি। বোঝা গেছে, কি বের করতে পারি, 4 নম্বর রেজিস্ট্যান্সটা বের করতে পারি। 4 নম্বর রেজিস্ট্যান্স কি ছিল আমাদের, এস ছিল। তাহলে যদি আমরা এস বের করতে চাই এখান থেকে, যদি আমরা এখান থেকে এস বের করতে চাই, কিভাবে বের করব না, কিউ আর বাই পি। বোঝা গেছে, এখান থেকে আমরা 4 নম্বর রোধটাকে বের করতে পারবো। এইবার একটু প্রমাণটা জাস্ট দেখে নিই, প্রমাণটা কাজে লাগবে না, তাও প্রমাণটা একটু দেখে নেওয়া যাক, ঠিক আছে, দিয়ে একটা অঙ্ক করিয়ে আজকে ক্লাস শেষ করব। আচ্ছা, নাল কন্ডিশনে আইজি ইকুয়াল টু কি হবে, জিরো হবে। আচ্ছা আমরা একটু দেখে নিই, একবারে সিম্পল জিনিস, সিম্পলভাবে বুঝবো। দেখুন আইজি ইকুয়াল টু যদি জিরো হয়, এই আইজি ইকুয়াল টু জিরো হয় মানে কারেন্ট আমার এদিক থেকে এদিকে আসবে না, আবার কারেন্ট কিন্তু আবার এদিক থেকে এদিকেও যেতে পারে, কিন্তু কোনো রকম কোনো কারেন্ট যাচ্ছে না। তার মানে কি বুঝে নিতে হবে, যদি দুটো ট্যাঙ্কি বসানো থাকে, তাহলে একটা সিম্পল বাস্তব জিনিস নিয়ে বুঝবেন। যদি দুটো ট্যাঙ্কি রাখা থাকে, একটা ট্যাঙ্কিতে উঁচু জল আছে আর একটা ট্যাঙ্কিতে তার থেকে নিচু জল আছে, তাহলে নিচে কি হবে, যদি আমরা একটা পাইপ দিয়ে দুটো ট্যাঙ্কিকে কানেকশান করে দিই, দুটো ট্যাঙ্ককে কানেকশান করে দিই, তাহলে জল কি হবে, মানে আপার হাইট থেকে লোয়ার হাইটের দিকে জল যাবে। জল কতক্ষণ যাবে, যদি তাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত না হাইটের সমান হচ্ছে, তাপ তাপ হচ্ছে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার পর্যন্ত যাবে। হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার পর্যন্ত তাপ কখন যাবে, যদি দুটোর জায়গা হায়ার এন্ড লোয়ার সমান না হয়। কারেন্ট হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যাবে কখন, যতক্ষণ পর্যন্ত দুটোর পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে। একেই বলা হয় পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স যদি না থাকে তাহলে কারেন্টও কিন্তু কি যাবে না। তার মানে কারেন্ট যাচ্ছে না মানে এই বি আর ডির পোটেনশিয়াল ডিফারেন্স সেম, বি আর ডির পোটেনশিয়াল ডিফারেন্স কি সেম। একদম সিম্পল জিনিস, বি আর ডি এর পোটেনশিয়াল ডিফারেন্স সেম, যেহেতু এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে তার মানে এই দুটোর কি পোটেনশিয়াল ডিফারেন্স সেম, ঠিক আছে। তাহলে আমি যদি এর পোটেনশিয়াল ডিফারেন্স ভি বি বলি, এর পোটেনশিয়াল ডিফারেন্স ভি এ বলি, এর পোটেনশিয়াল ডিফারেন্স ভি ডি বলি, এর পোটেনশিয়াল ডিফারেন্স ভি সি বলি, তার মানে ভিবি আর ভিডি, ভিবি আর ভিডি কি হবে, তাহলে ভিবি ইকুয়াল টু ভিডি, ভিবি ইকুয়াল টু ভিডি। কী করে পাচ্ছি আমরা, কি করে পাচ্ছি, দেখুন নো পোটেনশিয়াল ডিফারেন্স, কারেন্ট নো ফ্লোজ, কারেন্ট নো ফ্লোজ, ঠিক আছে। আচ্ছা আইজি ইকুয়াল টু যদি জিরো হয়, তার মানে আমরা যদি ভিবি মাইনাস ভিডি করি, ভিবি মাইনাস ভিডি করি, ভিবি মাইনাস ভিডি করলে, তাই যদি আমরা ওহমস লো লাগাই, কি লাগাই, যদি আমরা ওহমস লো করি, ভি মাইনাস ভি ইকুয়াল টু কি আইআর, তাহলে ভি ইকুয়াল টু আইআর হলে এখানে আইটা কি আইজি ইন্টু এখানে রোধটা কি, রোধটা হচ্ছে গ্যালভ্যানোমিটার, তাহলে আইজি ইকুয়াল টু তো জিরো, তার মানে ভিবি মাইনাস ভিডি ইকুয়াল টু জিরো, তার মানে ভিবি ইকুয়াল টু ভিডি। এটাই আমি একটু আগে বোঝালাম যে ভিবি ইকুয়াল টু কি ভিডি, বোঝা গেছে। বেশ, এবার
এবার দেখুন আবার ছবিটা যাচ্ছি। দেখুন যেহেতু যেহেতু আইজি ইকুয়াল টু জিরো, তার মানে এই যে এই যে রেজিস্ট্যান্স পি, এই রেজিস্ট্যান্স পির মধ্যে যে কারেন্ট যাবে, ঠিকঠাক করে বুঝবেন, যদি রেজিস্ট্যান্স পির মধ্যে যে কারেন্ট যাবে রেজিস্ট্যান্স কিউর মধ্যে সেম কারেন্ট যাবে। কি ঠিক না ঠিক না ঠিক না? যদি এইখানে জিটা যদি আইজি ইকুয়াল টু যদি জিরো হয়, মানে এর মধ্য দিয়ে যদি কারেন্ট চলাচল করতে না পারে, তাহলে কি পি রোধের মধ্য দিয়ে, পি রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে কারেন্ট যাবে কিউ রেজিস্ট্যান্সের মধ্যে সেম কারেন্ট যাবে, আবার আর রেজিস্ট্যান্সের মধ্যে যে কারেন্ট যাবে এস রেজিস্ট্যান্সের মধ্যে সেম কারেন্ট যাবে। এটাই কিন্তু আমরা লিখছি। সবসময় ছবিটার দিকে ভালো করে লক্ষ্য করবেন। যেহেতু ফর আইজি ইকুয়াল টু জিরো, যেহেতু আইজি ইকুয়াল টু জিরো, তাহলে আমরা কি ধরেছি যে কারেন্ট পি রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে আই ওয়ান যেতে পারে, তাই তো? তাহলে কারেন্ট, তাহলে আমি লিখতে পারি কারেন্ট ইন রেজিস্ট্যান্স, কারেন্ট ইন রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স পি ইকুয়াল টু কারেন্ট ইন রেজিস্ট্যান্স কিউ, কারেন্ট ইন রেজিস্ট্যান্স কিউ, কারেন্ট ইন রেজিস্ট্যান্স কিউ। ঠিক আছে? কিউ ইকুয়াল টু কি আই ওয়ান, ইকুয়াল টু কি আই ওয়ান, এটা আমরা ধরে নিয়েছি, তাই তো? আচ্ছা, আবার কি কারেন্ট, কারেন্ট ইন রেজিস্ট্যান্স আর, ইন রেজিস্ট্যান্স আর, আর ইকুয়াল টু কারেন্ট ইন রেজিস্ট্যান্স এস, কারেন্ট ইন রেজিস্ট্যান্স, কারেন্ট ইন রেজিস্ট্যান্স এস। আশা করছি যেই কথাটা বললাম সেই কথাটা লিখেছি। ইকুয়াল টু কত? আই টু, তাই তো? তাহলে আমি যদি এখানে বের করি, তাহলে আমি যদি এখানে বের করি যে ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি, এই ভিএ মাইনাস ভিবি এ আর বির মধ্য দিয়ে, এ আর বির মধ্য দিয়ে পি রেজিস্ট্যান্স রয়েছে আর কারেন্ট যাচ্ছে আই ওয়ান, তাই তো? তাহলে এটা কোন সূত্র? ভি ইকুয়াল টু আই আর, ভি ইকুয়াল টু আই আর অ্যাকর্ডিং টু ওহমস ল। ঠিক আছে? ভিএ মাইনাস ভিবি সমান কত? আই ওয়ান পি। আবার যদি আমি বলি ভিএ মাইনাস ভিডি কত, তাহলে এটা হচ্ছে আই টু আর। ঠিক আছে? একদম ছবি দেখে দেখে কিন্তু আমি করছি, একদম ছবিটা আপনারা সামনে রাখবেন, করবেন, একদম কিচ্ছু নেই। আবার যদি আমি বলা হয় আবার যদি বলা হয় ভিবি মাইনাস ভিসি কত হবে, না এখানে আই ওয়ান কারেন্ট যাচ্ছে আর রেজিস্ট্যান্স হচ্ছে কিউ। ঠিক আছে? রেজিস্ট্যান্স কত? কিউ। আবার যদি আমি বলি যে ভিডি মাইনাস ভিসি কত হবে, না এখানে আই টু এস। ঠিক আছে? দেখুন এতগুলো আমরা কি পেলাম? ইকুয়েশন পেলাম। ঠিক আছে? তাহলে যে কোনো দুটোতে আমরা কি করে দেব? ভিবি ইকুয়াল টু, যেহেতু ভিবি ইকুয়াল টু ভিডি আছে, যেহেতু এই ভিবি ইকুয়াল টু ভিডি আমরা বসিয়ে দেব। ঠিক আছে? ভিবি ইকুয়াল টু ভিডি যদি আমরা বসিয়ে দিই, যদি আমরা ভিবি ইকুয়াল টু ভিডি বসিয়ে দিই, তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা পাবো আই ওয়ান পি ইকুয়াল টু আই টু আর, আই ওয়ান পি ইকুয়াল টু আই টু আর, আর এই দুটো সমীকরণ থেকে পাবো আমরা আই ওয়ান কিউ ইকুয়াল টু আই টু এস। ঠিক আছে? এটাকে যদি আমরা নাম দিই, এটাকে যদি আমরা কোনো রকম কোনো সমীকরণ নাম দিইনি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেব। ঠিক আছে? তাহলে ডিভাইডিং, যদি আমরা এটাকে ভাগ করে দিই, তাহলে ডিভাইডিং ইকুয়েশান ওয়ান, ইকুয়েশান ওয়ানকে ভাগ করা হচ্ছে ইকুয়েশান টু দিয়ে। ঠিক আছে? ইকুয়েশান টু দিয়ে ভাগ করা হচ্ছে। ক্লিয়ার? তাহলে আই টু এস, আই ওয়ান কেটে গেল, আই টু কেটে গেল। তাহলে এখান থেকে আমরা পাবো কি? এখান থেকে আমরা পাবো পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। পি বাই কিউ ইকুয়াল টু কত পাবো? আর বাই এস। বোঝা গেছে? ক্লিয়ার? এখান থেকেই আমরা কিন্তু কার মান বের করতে পারবো? এখান থেকেই আমরা এস এর মান বের করতে পারবো। ঠিক আছে? আবার বলি যে সাধারণ মানের রোধ কিন্তু ব্যবহার করার জন্য, সাধারণ মানের রোধ মানে কি? 1 ওহম থেকে 1000 ওহম পর্যন্ত, এটা হচ্ছে সাধারণ মানের রোধ। সাধারণ মানের সাধারণ মানের রোধ নির্ণয় করার জন্য, পরিমাপ করার জন্য হুইটস্টোন ব্রিজ ব্যবহার করা হয়। হুইটস্টোন ব্রিজ না নিম্নমানের রোধ ব্যবহার করা, না নিম্নমানের রোধ ব্যবহার করার জন্য মানে নিম্নমানের রোধ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়, না উচ্চমানের রোধ পরিমাণ করার জন্য ব্যবহার করা হয়? না, এই নিম্নমানের রোধ ব্যবহার করার জন্য পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় না, এবং উচ্চমানের রোধ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় না। শুধুমাত্র সমমানের সাধারণ মানের রোধ পরিমাপ করার জন্যই কিন্তু ব্যবহার করা হয়।
বোঝা গেছে? আচ্ছা, এই হুইটস্টোন ব্রিজ যথেষ্ট সুবেদী হলে সাধারণ অপ্রতিমত অবস্থাতেও নাল কন্ডিশনতেও কিন্তু গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ বোঝা যায়। সেই জন্য এই গ্যালভানোমিটারটিকে সুবেদী হতে হবে, ঠিক আছে? ফলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে সামান্য প্রবাহ গেলেও কাঁটার বিক্ষেপ ঘটে। এটা একটা পয়েন্ট মনে রাখতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে চারটি বাহুর রোধ কিন্তু সমমানের হতে হবে। ব্যাস এটুকুই ছিল হুইটস্টোন ব্রিজ। এবার আমরা হুইটস্টোন ব্রিজ থেকে ছোট্ট একটা অঙ্ক করব, দিয়ে এই আজকের ক্লাস কিন্তু আমরা শেষ করব। দেখো কোশ্চেন কি বলেছে, দ্য ভ্যালু অফ এভরি রেজিস্ট্যান্স ইজ আর। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্স হচ্ছে আর, বোঝা গেছে? প্রত্যেকটা রেজিস্ট্যান্স আর। দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন দ্য পয়েন্ট এ অ্যান্ড বি ইজ, তাহলে এই এ আর বি এর মধ্যে রেজিস্ট্যান্স কত? দেখুন আমি এটাকে হুইটস্টোন ব্রিজ আকারে কিন্তু সাজিয়ে নিচ্ছি, ঠিক আছে? যখনই চারটা পাঁচটা এরকম কোনো ব্রিজ দেখা যাবে, এরকম কোনো রেজিস্ট্যান্স দেখা যাবে, তখন এইটাকে আমরা একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করব হুইটস্টোন ব্রিজ আকারে, ঠিক আছে? দেখুন তাহলে এটা যদি নাম হয় এ, এটা যদি বি হয়, তাহলে এই বিন্দুটাকে আমি সি নাম দিয়েছি, আর এই বিন্দুটাকে আমি ডি নাম দিয়েছি। তাহলে এ থেকে ডি পর্যন্ত একটা রেজিস্ট্যান্স আসছে, এ থেকে ডি পর্যন্ত আমি এই রেজিস্ট্যান্সটা নিয়ে নিলাম। আবার এ থেকে সি পর্যন্ত রেজিস্ট্যান্স আসছে, এইটা আমি এখানে সি নাম দিলাম। তাহলে এই রেজিস্ট্যান্সটা নিলাম, এই রেজিস্ট্যান্সটা নিলাম। এবার সি থেকে বি পর্যন্ত রেজিস্ট্যান্স যাচ্ছে এইটা, সি থেকে বি পর্যন্ত রেজিস্ট্যান্স হচ্ছে এইটা। এবার এটা হচ্ছে সি থেকে বি, আবার এটা হচ্ছে ডি থেকে বি পর্যন্ত, আবার সি থেকে ডি পর্যন্ত এই সি থেকে ডি পর্যন্ত রেজিস্ট্যান্স নিলাম এটা, আর বি থেকে ডি পর্যন্ত রেজিস্ট্যান্স নিলাম এটা। তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে আমি দেখুন এই টাইপের অঙ্ক থাকলে এই সিআরডিটা তো আমি লিখেছি, এই সিআরডিটা আমি আমার সুবিধা করে লিখেছি, ঠিক আছে? শুধু এই পয়েন্টগুলো আপনাকে ধরতে হবে যে আমি এর সাথে কোন পয়েন্ট লাগাবো, সির সাথে কোন পয়েন্ট লাগাবো, এটা, ঠিক আছে? এইবার আসল জিনিস শুরু হচ্ছে। তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্স কত? আর 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 ক্লিয়ার? নেক্সট দেখুন, আমরা যদি এটা হুইটস্টোন ব্রিজের তুলনা করি, এটা কি ছিল আমাদের? পি কিউ আর এস, তাহলে এক্ষেত্রে আমরা যদি হুইটস্টোন ব্রিজের সাথে তুলনা করি, তাহলে আমি এটা আর লিখেছি, এটাকে আমি নাম দিচ্ছি পি, এটাকে আমি নাম দিচ্ছি কি? পি। বোঝা গেছে? এটা হচ্ছে আমার কিউ, এটা আমার যে হুইটস্টোন ব্রিজটা একটু আগে শিখলাম, পি কিউ, এটার নাম দিচ্ছি আর, এটার নাম দিচ্ছি এস। এটা রেজিস্ট্যান্সটা আমরা শুধু লিখে রেখেছি। তাহলে দেখতে পাচ্ছি এখানে যে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর ইকুয়াল টু এস ইকুয়াল টু ক্যাপিটাল আর। বোঝা গেছে? তাহলে এখানে আমরা পি বাই কিউ একটু আগে শিখলাম, কি শিখলাম? পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এই নিয়মটা, এই ইকুয়েশনটা এখানে হচ্ছে আমার অ্যাপ্লাই হচ্ছে। আর এই সূত্র অ্যাপ্লাই কখনো হয় যখন হুইটস্টোন ব্রিজ নাল মেথডে থাকে, যখন হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে আমরা যখন হুইটস্টোন ব্রিজ নিস্পন্দ পদ্ধতিতে আছে বা নিস্পন্দ অবস্থায়, নাল কন্ডিশন, এখানে যদি আমরা লিখি নাল কন্ডিশনে আছে, এখানে কি লিখবো আমরা? নাল কন্ডিশনে আছে। তাহলে নাল কন্ডিশনে যখন থাকে তখন এর মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হয় না। তাহলে এর মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ যখন হয় না, তাহলে এই রোধটাকে আমি অগ্রাহ্য করতে পারি, এই রোধটাকে আমার অগ্রাহ্য করা চলে। যার মধ্যে কারেন্ট নেই, তার মধ্যে রোধের কোনো ব্যাপার নেই, তার মধ্যে এই রোধটাকে আমরা ধরবো না, যেহেতু এটা নিস্পন্দ অবস্থায় আছে। আমরা কি করেছিলাম? এটাকে আমরা বাদ দিয়েছিলাম, এটাকে থাকা আর না থাকা সমান ব্যাপার, এটা থাকা না থাকা সমান ব্যাপার। তাহলে এবার দেখুন সিম্পল হয়ে গেল, এ থেকে ডি, ডি থেকে বি, এটা কি? শ্রেণী সমবায়, তাই না? এ থেকে ডি, ডি থেকে বি, তার মানে এ বিটা কি হলো? এটা যদি আমার এটা হয়, তাহলে এই এ বিটা কি হবে? এ ডি বি যদি পথে যায়, এর আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে আর প্লাস আর, কোন? এ ডি পথে, তাই তো? এ ডি বি পথে, এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 2R। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? 2R। আবার যদি আমি এ সি বি বলি, তাহলে যদি আমি বলি এ সি বি পথে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে কত?
টু আর, এক্ষেত্রেও কত আর প্লাস আর টু আর, তাই তো? তাহলে যদি আমরা আবার এ ডি বিটাকে আর এ সি বিটাকে যদি আমরা প্যারালালে কানেক্ট করি, যদি আমরা এটা কানেক্টেড প্যারালালে করি, তাহলে আমরা এ বির মধ্যে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি পাবো? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স টু আর ইন্টু টু আর, সূত্র করছি কিন্তু, টু আর ইন্টু টু আর বাই টু আর ইন্টু টু আর বাই টু আর প্লাস টু আর, টু আর প্লাস টু আর, তাহলে টু ইন্টু টু ফোর আর স্কোয়ার বাই ফোর আর, তার মানে কত? আর হচ্ছে আমার অ্যান্সার। তার মানে এখানে অপশান হবে কোনটা? অপশান নাম্বার বি। বোঝা গেছে? আমরা প্র্যাকটিস সেটে আরও অনেক অঙ্ক প্র্যাকটিস করব, আরও অনেক মানে কোশ্চেন প্র্যাকটিস করব। তাহলে ভিডিও আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিও আমরা আগামীকালই আনবো। নেক্সট ভিডিও আমরা আনবো মিটার ব্রিজের ওপরে। মিটার ব্রিজটাও খুব সোজা জিনিস, মিটার ব্রিজ থেকেও অনেক কোশ্চেন আসে, তো মিটার ব্রিজটা আমরা আগামীকালই শিখে নেব। তো ভিডিও আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে, যাতে সমস্ত নোটিফিকেশান পেয়ে যান। আর ভিডিওটি অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আপনার একটা লাইকে আমি অনেক বেশি মোটিভেট হই, ঠিক আছে? আমি ভিডিওকে আরও ভালো করার অনুপ্রেরণা পাই, আমি ভিডিওকে আরও ভালো করার উৎসাহ পাই। আর ভিডিও কেমন হচ্ছে আর কিভাবে কি করা যেতে পারে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।